মার্কেটিং ম্যাজিক কুসকান স্যারের লেখা যে বইটি থেকে আমরা পড়ছি। এখন আমরা শুনবো অধ্যায় 15। অধ্যায় 15 হচ্ছে বাহিরে নয় ভেতরের ডেটা দেখুন। বাহিরে নয় ভেতরের ডাটা দেখুন। কি সাইকোগ্রাফি ভার্সেস ডেমোগ্রাফিক্স ভার্সেস ডিসিশন DNA। ডেমোগ্রাফিক্স টেল ইউ who buys আর psychographics tell you why। ডেভিড ওলিগেবি। ডেমোগ্রাফি টেল ইউ হু বাই, সে বলে কে কিনবে, আর সাইকোগ্রাফিক্স বলে টেল ইউ হোয়াই, কেন কিনবে। একই বয়স, একই এলাকা, একই শিক্ষাগত যোগ্যতা, দুজনই 30 বছরের তরুণ, দুজনই উত্তরা থাকে, ব্যবসা করে, মোবাইল ইউজ করে দিনে 8 ঘন্টা, তবু একজন কুসকাঞ্চন একাডেমির কোর্স দেখে চোখ বন্ধ করে কিনে ফেলে, অন্যজন এই অ্যাড স্কিপ করে ইউটিউবে নাটক দেখা চালিয়ে যায়। কেন? কারণ তার ডেমোগ্রাফিক দিক থেকে মিললেও সাইকোগ্রাফিক দিক থেকে সম্পূর্ণ আলাদা। কাস্টমারের সিদ্ধান্ত আসে মাথা থেকে নয়, মন থেকে, মানসিকতা থেকে। তার সাইকোগ্রাফি বুঝতে হলে আগে ডেমোগ্রাফি ভালো করে বোঝাটাও জরুরি। তো ডেমোগ্রাফি বা পরিসংখ্যান ভিত্তিক বৈশিষ্ট্য কী? মার্কেটিংয়ের প্রথম ধাপ হলো আপনি কাকে বিক্রি করছেন তাকে চিনে ফেলা। এই চিনে নেওয়া প্রাথমিক মানচিত্র হলো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিক মূলত মানুষের পরিসংখ্যান ভিত্তিক বৈশিষ্ট্য বোঝায়। বাংলায় একে বলা হয় জনমিতি বা সংখ্যাগত তথ্য। ডেমোগ্রাফি আসলে মানুষের সেই তথ্যগুলো যেগুলো সংখ্যা দিয়ে মাপা হয়: বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা, পেশা এবং অবস্থান। তাহলে ডেমোগ্রাফি কী কী তথ্য থেকে বোঝা যায়? ডেমোগ্রাফি হচ্ছে বয়স, তার বয়স কত, কোন লিঙ্গ অর্থাৎ সে পুরুষ না মহিলা, আয়, সে কোন শ্রেণীর আয় করে, শিক্ষা, তার শিক্ষাগত যোগ্যতা কি, পেশা, সে কী করে, অবস্থান, সে কোথায় থাকে। এগুলোকে বলে আপনার গ্রাহক সমাজের কোন স্তরে দাঁড়িয়ে আছে। উদাহরণ হিসাবে ধরুন, আপনি একটি IELTS কোচিং চালাচ্ছেন। যদি আপনার টার্গেট হয় 18 থেকে 25 বছর শ্রেণীর বয়সী ছাত্রছাত্রী, মধ্যবিত্ত পরিবার, ঢাকা শহর এলাকায়, এটাই আপনার ডেমোগ্রাফিক প্রোফাইল। কিন্তু এখানেই থেমে গেলে ভুল হবে। ডেমোগ্রাফি শুধু আপনার বলে গ্রাহক কারা, কিন্তু তারা কেন কিনবে, কিসে ভীত, কোন স্বপ্ন দেখে, সেটা বলে সাইকোগ্রাফিক। ডেমোগ্রাফি হলো বাহিরের রূপ আর সাইকোগ্রাফি হলো ভেতরের রূপ। সাইকোগ্রাফি অর্থাৎ মনস্তান্ত্রিক বৈশিষ্ট্য। আমরা সাধারণত কাস্টমারদের কথা বললেও প্রথমে যে জিনিসটা ভাবি তা হলো তাদের বয়স কত, তারা কোথায় থাকে, মাসে কত টাকা আয় করে, তারা পুরুষ না মহিলা। আর সাইকোগ্রাফি হচ্ছে গ্রাহক আসলে কিভাবে চিন্তা করে, অনুভব করে, স্বপ্ন দেখে, ভয় পায় আর সিদ্ধান্ত নেয়, এগুলো ব্যাখ্যা করে। সাইকোগ্রাফি কি? সাইকোগ্রাফি হলো কাস্টমারের মনের ভেতরের মানচিত্র। এটি আমাদের বলে দেয় তাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা কেমন, তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি কেমন, তাদের ফিয়ার বা ভয় কোথায়, তাদের ভ্যালু বা জীবনের অগ্রাধিকার কী, তাদের বিলিফ বা বিশ্বাস কেমন, তাদের ড্রিমস বা স্বপ্ন কী রকম। তা সাইকোগ্রাফিকের গুরুত্বপূর্ণ হচ্ছে, ধরা যাক আপনি একটি জিম খুললেন। আপনার টার্গেট গ্রাহক 25 থেকে 40 বছরের পুরুষ যারা ঢাকায় থাকে। একটা ডেমোগ্রাফি, কিন্তু সাইকোগ্রাফি বলে কেউ জিমে আসতে চায় শরীরে ফিট রাখার জন্য, কেউ আসে কারণ ডাক্তার বলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, কেউ আসে বন্ধুর সামনে অ্যাবস দেখাতে চায় সেই জন্য, কেউ আসে ডিপ্রেশন কমাতে। একই বয়সে, একই শহরে, একই আয়ের স্তর, তবু 4 জনের মোটিভেশন ভিন্ন। আপনার কপি, মেসেজ আর অফার সেই ভিন্নতাকেই ধরতে হবে। সাইকোগ্রাফির স্তর হচ্ছে লাইফস্টাইল, জীবনযাপন। মানুষ প্রতিদিন কেমন জীবন কাটায়, কোথায় যায়, কি দেখে, কি খায়, এসব আচরণ তাদের কেনাকাটার ধরন নির্ধারণ করে। একজন শহরে ব্যস্ত মানুষ হয়তো খাবার অর্ডার করবে ফুড ডেলিভারি অ্যাপসে, আর একজন অবসরপ্রাপ্ত গ্রামীণ মানুষ চাইবে হেঁটে দোকান থেকে কেনাকাটা করতে।
অ্যাটেনশন বা দৃষ্টিভঙ্গি, একজন গ্রাহক নতুন প্রযুক্তি নিয়ে উৎসাহিত, আরেকজন ভয় পায়। একই অ্যাপসে তাদের জন্য ভিন্নভাবে প্রতিফলিত হবে। 3 নাম্বার হচ্ছে ফেয়ার বা ভয়। ভয় হলো সবচেয়ে বড় ক্রয় ট্রিগার। কেউ চাকরি হারানোর ভয়ে কোর্সে ভর্তি হয়, কেউ রোগের ভয়ে স্বাস্থ্য সাপ্লিমেন্ট কিনে। ভয়কে বুঝতে না পারলে বিক্রিও সম্ভব নয়। ভ্যালু বা মূল্যবোধ, কেউ পরিবারকে আগে রাখে, কেউ স্বাধীনতাকে। কারো কাছে 7টা টপ প্রায়োরিটি, কেউ দুর্নীতি করে হলেও গাড়ি কিনতে হবে, কেউ গাড়ি কিনতে গেলে কেউ সেফটি দেখে, কেউ গতি, কেউ মর্যাদা। ভ্যালু ঠিক করে কোন ফিচার তার কাছে সবচেয়ে জরুরি। 5 নাম্বার হচ্ছে বিশ্বাস। বিশ্বাস গভীরভাবে কাজ করে। যদি কারো বিশ্বাস থাকে দেশি পণ্যের মানে ভালো কিংবা দেশপ্রেম সবার আগে, সে সব সময় লোকাল ব্র্যান্ড খুঁজবে। আর যদি কারো বিশ্বাস থাকে বিদেশি মানে মানসম্মত, সে ইম্পোর্টেড জিনিস চাইবে। 6 নাম্বার হচ্ছে ড্রিমস বা স্বপ্ন। মানুষ স্বপ্ন কেনে। একজন ছাত্রের স্বপ্ন বিদেশে পড়াশোনা, একজন উদ্যোক্তার স্বপ্ন $1,000,000 ব্র্যান্ড, একজন মেয়ের স্বপ্ন ছেলের জন্য নিরাপদ ভবিষ্যৎ। প্রোডাক্ট তখন হয়ে ওঠে সেই স্বপ্ন পূরণের বাহন। সাইকোগ্রাফি বোঝাতে আপনি শুধু পণ্য বিক্রি করবেন না, বরং মানুষের মনে ঢুকবেন। সাইকোগ্রাফি শেখায় মানুষ কখনোই শুধু প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে তার ভয় কাটানোর উপায়, তার স্বপ্ন পূরণের আশা, তার বিশ্বাসের প্রতিফলন। আপনার মার্কেটিং যদি মানুষের লাইফস্টাইল, অ্যাটিটিউড, ফিয়ার্স, ভ্যালু, বিলিফ, ড্রিমসের কথা বলতে পারে, তবে আপনি শুধু বিক্রি করবেন না, আপনি গ্রাহকের জীবনের অংশ হয়ে যাবেন। ডেমোগ্রাফি বলে আপনি কার সাথে কথা বলছেন, আর সাইকোগ্রাফি বলে তাদের হৃদয়ের কোন কথা বললে তারা শুনবে। এটা বলে দেয় তারা কেমন মানুষ, কেন কিনবো, তারা কিসে বিশ্বাস করে, তাদের ভয় কোথায়, আশা কোথায়। ধরুন একটা ইংলিশ স্পোকেন কোর্স বিক্রি করছেন। ডেমোগ্রাফি দেখে বুঝবেন তারা তরুণ, 20 থেকে 30 বছর বয়স, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। কিন্তু সাইকোগ্রাফিক বলবে সে ভয় পায় ইংলিশ না পারলে চাকরি পাবো না, সে লজ্জা পায় ভুল ইংলিশ বললে সবাই হাসবে, সে গর্ব পাবে যদি এমন একটি TEDx এর কথা বলতে পারি। এটাই মানুষ, সে বাহিরে না ভেতরের কারণে সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা দেখলাম সে ভয় পায় ইংলিশ না পারলে চাকরি পাবো না, সে লজ্জা পায় ভুল ইংলিশ বললে সবাই হাসবে। অ্যাপেল ভার্সেস অ্যান্ড্রয়েড বায়ার। ডেমোগ্রাফি দুজনই 35 বছর বয়সী ঢাকায় বসবাসকারী কর্পোরেট চাকরিজীবী। ডেমোগ্রাফি এটা হচ্ছে দুজনই 35 বছর বয়সী ঢাকার বসবাসকারী কর্পোরেট চাকরিজীবী, এটা হচ্ছে ডেমোগ্রাফি। আর সাইকোগ্রাফি হচ্ছে একজন মানে মনে করেন ব্র্যান্ড ইকুয়াল টু আইডেন্টিটি, সে কিনে আইফোন, অন্যজন ভাবেন স্মার্টনেস, কাস্টমাইজেশন প্লাস ভ্যালু ফর মানি, সে কেনে অ্যান্ড্রয়েড। অর্থাৎ সিদ্ধান্ত আসে দৃষ্টিভঙ্গি থেকে, নট ডেমোগ্রাফি থেকে। অর্থাৎ সিদ্ধান্তটা আসে ডেমোগ্রাফি থেকে নয়, সিদ্ধান্ত আসে দৃষ্টিভঙ্গি থেকে। বুকস ভার্সেস মিম। ডেমোগ্রাফি ভিত্তিক 18 থেকে 30 বছর বয়সী যুবক যুবতী সবাই ফেসবুক অ্যাক্টিভ, শহরে থাকে, তবু কেউ কিনে উদ্যোক্তা হবার বই, ফিউচার ভেরিয়েশন, আবার কেউ কিনে মিমি পড়ে, আবার সে সময় কাটায় ল রিস্ক ট্রেকার। ডিসিশন DNA, সিদ্ধান্তের জিন তত্ত্ব। ডিসিশন মানে DNA হলো কাস্টমারের মস্তিষ্কের একটি বাই বাটন, যেটা চাপতে পারলে কাস্টমার আজকেই কিনে ফেলে। এটা কেবল এটা জানার বিষয় না, এটা সে কেন কিনবে, কখন কিনবে এবং কিভাবে সিদ্ধান্ত নেয়, এই গভীর বোঝাটাই শিল্প। আপনি যদি ডিসিশন DNA জানেন, আপনি বলতে পারবেন এই মানুষটা আমার প্রোডাক্ট কাল
না কিনে আজকেই কিনবে। আমরা সবাই সিদ্ধান্ত নিই 5টি ভিন্ন ট্রিগার থেকে। 1 নম্বর হচ্ছে ইমোশান, 2 নম্বর হচ্ছে আইডেন্টিটি, 3 নম্বর হচ্ছে ভ্যালু অনগোয়িং, 4 নম্বর হচ্ছে ট্রান্সফর্মিং, 5 নম্বর হচ্ছে লজিক। তাহলে আমরা কিভাবে একটা প্রোডাক্ট কিনি? প্রথম আমরা ইমোশানে যাই, তারপর হচ্ছে আইডেন্টিটি, তারপর হচ্ছে বিলঙ্গিং, ট্রান্সফর্মিং এবং লজিক। ইমোশান, যারা অনুভব করে তারপর সিদ্ধান্ত নেয়, এই ধরনের কাস্টমাররা গল্প, কান্না, ইন্সপিরেশন, এমপ্যাথি দিয়েই সিদ্ধান্ত নেয়। তাদের বিশ্বাস, এই জিনিসটা আমার মন ছুঁয়ে গেছে, আমি কিনবো। তাদের কেনার কারণ থেকে সাধারণত কারো সাকসেস স্টোরি দেখলে, ব্র্যান্ডের ব্যর্থতা, বিজয়ের জার্নি, ইমোশনাল কমিউনিকেশন, এই ধরনের কাস্টমারের জন্য কপি হবে এরকম। ফারজানা ছিলেন একটি হার না মানা মেয়ে। ইংলিশ না জানার কারণে চাকরিও পায়নি 5 বার। আজ সে নিজের অফিস খুলেছে, এই কোর্স দিয়েই শুরু। হিউম্যানস অফ নিউ ইয়র্ক, এক সাধারণ প্রকল্প থেকে বৈশ্বিক আন্দোলন। 2010 সালে একজন তরুণী ফটোগ্রাফার ব্র্যান্ডন স্ট্যানসন নিজের হাতে একটি সাধারণ ক্যামেরা দিয়ে নিউ ইয়র্কের রাস্তা বের হয়েছিলেন। তার লক্ষ্য ছিল শহরের মানুষের ছবি তোলা। তিনি ভেবেছিলেন প্রায় 10,000 মানুষ ছবি তুলব, আর সেটা দিয়ে নিউ ইয়র্কে একটা ভিজুয়াল সেনশন তৈরি করব। কিন্তু শীঘ্রই স্ট্যানসন বুঝলেন শুধু ছবি মানুষকে ছোবে না, মানুষের ছোবে তার গল্প। তাই তিনি প্রতিটি ছবির সঙ্গে যোগ করতে শুরু করলেন কয়েক লাইনের ক্যাপশন, মানুষটির স্বপ্ন, ভয়, ভালোবাসা, ব্যথা এবং আশা। কীভাবে ছোট প্রজেক্ট হলো মুভমেন্ট। অদৃশ্য মানুষের দৃশ্যমান করা। হনি এমন মানুষের গল্প তুলে আনলো যাদের আমরা সাধারণ রাস্তার ভিড়ে দেখি কিন্তু শুনি না। একজন বাস ড্রাইভার, একজন মা, একজন শরণার্থী, গৃহহীন, তাদের সত্যি কথা সামনে এলো। এতে পাঠকরা অনুভব করলো আমার মতোই ওরা, শুধু ভিন্ন প্রেক্ষাপট। 2 নম্বর হচ্ছে রিয়েল ফেস, র স্টোরিজ অ্যান্ড হনেস্টি ইমোশন। বড় কোনো মেকআপ বা স্ক্রিপ্ট ছিল না, ছিল শুধু কাঁচা গল্প। সেই সত্যটাই মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করলো। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার আগুন। ফেসবুক আর ইনস্টাগ্রাম এবং হানি দ্রুত ভাইরাল হলো, কারণ সবাই চাইলো এই গল্পগুলো শেয়ার করতে। গল্পগুলো এত মানবিক ছিল যে ভাষা, দেশ বা সংস্কৃতির সব বাধা ভেঙে দিল। মানবিকতার সেতু। হনি পরে শুধু নিউ ইয়র্কে সীমাবদ্ধ ছিলেন না। স্ট্যানসন সিরিয়া, ইরাক, পাকিস্তান, ভারত, মেক্সিকো, বিশ্বের নানা প্রান্তে গিয়ে সাধারণ মানুষের গল্প তুলে আনলেন। যুদ্ধ, শরণার্থী, সংকট, দারিদ্র্য, সব কিছুই মধ্যে উঠে এলো মানুষের হাসি, কষ্ট, টিকে থাকার সংগ্রাম। 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভিজম বা ল্যান্ড রেজিং। হনি শুধু গল্প বলেই থামেননি। এসব গল্প থেকে লাখো ডলার তোলা, হয়তো দাতব্য কাজে, শরণার্থী সাহায্য, শিশুদের চিকিৎসা, শিক্ষা প্রোগ্রাম, এমনকি ব্যক্তিগত কোনো পরিবারের সমস্যার জন্য। পাঠকরা শুধু পড়েই থামেননি, তারা পদক্ষেপও নিয়েছেন। কেন একে মুভমেন্ট বলা হয়? কারণ হনি কেবল ছবি বা ব্লগ ছিলেন না, বরং এক নতুন সামাজিক শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন। এটা মানুষকে শিখিয়েছিল সহানুভূতি মানে কি। এটা প্রমাণ করে গল্প শোনানো হলে সাধারণ বড় পরিবর্তন অস্ত্র। এটা দেখিয়েছে মানুষের মধ্যে অদৃশ্য এক সেতু আছে যা গল্প জাগিয়ে তুলতে পারে। আজ হনি এর ফেসবুক পেজটি কোটি কোটি ফলোয়ার, আর এই কন্টেন্ট লক্ষ লক্ষ মানুষের নাড়া দিয়েছে। কেউ চাকরি হারানো গল্প শেয়ার করেছে, কেউ ক্যান্সারের লড়াই, কেউ আবার প্রেমে ভাঙা হৃদয়ের কথা। পাঠকেরা পড়েছে, কাঁদছে, হাসছে, শেয়ার করছে। এটাই হলো এক বৈশ্বিক মানবিক আন্দোলন। হিউম্যানস অফ নিউ ইয়র্ক প্রমাণ করেছে মানুষ প্রোডাক্ট নয়, মানুষের গল্পের সঙ্গে যুক্ত হয়। উনি আমাদের শিখিয়েছে প্রতিটি মানুষ একটি জীবন্ত বই, আর প্রতিটি গল্পই পৃথিবী বদলাতে পারে। হিউম্যানস অফ নিউ ইয়র্ক, স্টাইল
স্টোরি টেলিং বিজ্ঞাপন, মার্কেটিংয়ের ভিড়ে হাজারো বিজ্ঞাপন চিৎকার করে বলে কিনুন, এখনই কিনুন। কিন্তু সত্য হলো মানুষ বিজ্ঞাপনের শব্দ শোনে না, তারা গল্প শোনে। তারা সেই গল্প যদি হয় বাস্তব, কাঁচা, আবেগ ভরা, তাহলেই সেটি হৃদয় ভেদ করে যায়। হিউম্যানস অফ নিউ ইয়র্ক প্রমাণ করেছে বিজ্ঞাপনের চেয়ে বড় শক্তি হলো মানুষের গল্প। কেন এটি এত শক্তিশালী? কারণ এখানে বিক্রি নেই, আছে বলা। উই ডোন্ট সি, উই টেল। আর সেই বলার মধ্যেই মানুষ অনুভব করে, সে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, মূল্য পাওয়া যাচ্ছে। কেন এই স্টাইল মার্কেটিংয়ের কাজ করে? মানুষ প্রোডাক্ট দেখে আগ্রহী হয়, কিন্তু মানুষ গল্প শুনে সিদ্ধান্ত নেয়। কারণ গল্প আমাদের মাথায় লজিক জাগায় না, বরং হৃদয়ে প্রতিফলন জাগায়। সেলফ রিটেনশন সবচেয়ে শক্তিশালী কনভার্সন টুলস। যখন একজন মানুষ দেখে তার মতে হতাশ বা ব্যর্থ আরেকজন উঠে দাঁড়িয়েছে, তখন সে ভাবে যদি সে পারে হয়তো আমিও পারবো। ট্রাস্ট, ট্রুথ এবং ট্রান্সপারেন্সি। হনি স্টাইল বিজ্ঞাপন নেই বাই নাও চাপো, বরং আছে আসল মুখ, আসল গল্প, আসল আবেগ। এটাই সন্দিহান ক্রেতার জন্য সবচেয়ে বড় স্টার্ট ফ্যাক্টর। কারণ এতে কোনো অভিনয় নেই, কোনো মেকআপ নেই, মেকআপ নেই, আছে কাঁচা সত্য। নিকের উদাহরণ। নিক বহুবার এই স্টাইল ব্যবহার করেছে। তারা শুধু স্পোর্টসের জুতা বৈশিষ্ট্য বলে না, বরং গল্প বলে। একজন একলা মা ভোর 4টায় ট্রেনিং শুরু করে, কারণ এরপর তাকে 10 ঘন্টা কাজ করতে হবে। একজন হুইল চেয়ারে বসা ছেলে সবার চেয়ে কঠিন ট্রেনিং করে। সে এই বিজ্ঞাপনগুলো প্রথমে চোখে পানি আনে, তারপর ধীরে ধীরে কানে ফিসফিস করে বলে, জাস্ট ডু ইট। এখানেই জাদু। পণ্য গোপন থাকে, গল্প সামনে আসে। কিন্তু গল্প এতটাই শক্তিশালী যে মানুষ শেষে ব্র্যান্ডের সঙ্গে আত্মপরিচয় খুঁজে পায়। এসএমই উদ্যোক্তাদের জন্য শিক্ষা। আপনার বিজ্ঞাপনকে আর কেবল প্রোডাক্ট কেন্দ্রীয় রাখবেন না। শুধু দাম, ফিচার এবং অফারের কথা বলবেন না, বরং বলুন যেই মানুষের কথা যে আপনার প্রোডাক্ট ব্যবহার করে জীবন বদলায়। একজন গ্রাহক কিভাবে আপনার কোর্স করে বিদেশে পড়তে গেছে, একজন মা কিভাবে আপনার স্বাস্থ্যসেবা নিয়ে আবারও সন্তানের সাথে হাসতে পারছে, একজন কারিগর কিভাবে আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের ব্যবসা গড়ে তুলছে। মানুষ আপনার প্রোডাক্টের জন্য নয়, এই গল্পগুলোর জন্য আপনাকে মনে রাখবে। হিউম্যান অফ নিউ ইয়র্ক স্টাইল বিজ্ঞাপনে আসল শক্তি হলো আবেগের সংযোগ। এটি আমাদের শেখায় বিজ্ঞাপন মানে শুধু চিৎকার করে বিক্রি নয়, বিজ্ঞাপন মানে এমন গল্প বলা যাতে মানুষ নিজেকে খুঁজে পায়, আশা খুঁজে পায়, সাহস খুঁজে পায়। গল্প বিক্রি করে না, গল্প মানুষকে নিজের সঙ্গে মিলিয়ে দেয়, আর সেই মিলনই কনভার্সন ঘটায়। ধরলাম আপনি একজন ওমেন জিমনেশিয়ামের মালিক। আপনি কিভাবে কমিউনিকেশন করবেন? একজন 45 বছর বয়সী মহিলা, ঘামে ভেজা গালে একচিলতে হাসি, তার ট্র্যাকস্যুট ভেজা, চুল একটু এলোমেলো, হাতে পানির বোতল, পেছনে ব্যাকড্রপে জিমের সাইনবোর্ড, রিয়েল ফিল ফিটনেস স্টুডিও। আপনার ক্লায়েন্টে নিজেই মুখে গল্পটা বলছে, আমি 10 বছর আগে ডিভোর্স হয়ে যাই, তারপর আর নিজের আয়নায় দেখতেও চাইনি। ভেবেছিলাম বয়স হয়ে গেছে, শরীর আবার আগের মতো হবে না কখনো। আমার মেয়ে একদিন বলল, মা তুমি অন্যদের খেয়াল রাখো, একটু নিজেরও খেয়াল রাখো। তখনই আমি প্রথমে রিয়েল ফিলে যাই। প্রথম দিন ট্রেডমিলে দাঁড়িয়ে চোখের পানি চলে আসে, কারণ অনেক দিন পর নিজেকে সময় দিচ্ছিলাম। কিন্তু এখানকার ট্রেনার আপুর ভরসা দেয়, সাহস দেয়, পিঠ চাপড়ে এগিয়ে যেতে বললেন। আজ 8 মাস হয়ে গেছে, 12 কেজি ওজন কমেছি। না, 12 বছরে গিল্টি আর অপমান কমিয়েছি।
এখন আমি আয়নাতে তাকাই আর বলি ইউ আর ওর্থ ইট, ইউ আর এনাফ। রিয়েল ফিল শুধু আমার শরীর না, আত্মাকে ওয়ার্কআউট করিয়েছে। এখানে কি দারুণভাবে আমার 3F ফর্মুলা কাজে লাগিয়েছি। ফিলিংস, নিজেকে আয়নায় দেখতে ভয়, এটা হচ্ছে ফিলিংস। আর ফার্স্ট সেকশন হচ্ছে বয়স, আত্মসম্মান এবং হারিয়ে যাওয়া। আর ফিউচার হোপ হচ্ছে আয়নায় নিজের দেখে গর্বিত হওয়া। তো আপনাকে এখানে ইউএসপি আলাদা করে বলতে হবে না, কারণ আপনি কমিউনিকেশন দিয়ে প্রমাণ করেছেন এই জিম শুধু ফিটনেসে না, মানবিক সম্মানের কথা বলে। 2 নম্বর হচ্ছে আইডেন্টিটি, যে পণ্যের মধ্যে তারা নিজেদের দেখে। আমি কে, এই গল্প উত্তর মানুষ সবসময় খুঁজে বেড়ায়। মানুষ তখনই কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনে যখন সেটি তার পরিচয়ের জাস্টিফাই করে। এই কাস্টমাররা নিজেদের আত্মপরিচয় তৈরি করতে চায়। তারা কিনে যখন দেখে ব্র্যান্ডটা তার ক্লাসের সাথে ম্যাচ করছে, তাদের বিশ্বাস আমি একজন লিডার, একজন আলাদা স্ট্যান্ডার্ড মানুষ, আমি মিডিওকার জিনিস ব্যবহার করি না। তাদের কেনার কারণ হচ্ছে ব্র্যান্ডের ভাষা নিজেদের মতো প্রোডাক্টে আছে। ট্রাইব, ফিলিং, প্যাকেজিং বলে তুমি স্পেশাল, তুমি প্রিমিয়াম। কপি উদাহরণ, ইসলামিক প্রোডাক্টের ব্র্যান্ড অর্থাৎ আকথ্রিপস টাইমস ওয়াচ। আপনি ঘড়ি শুধু সময় দেখবেন না, মৃত্যুকেও মনে করাবেন। যারা দুনিয়ার নয় আখিরাতের হিসাব রাখে, এটা তাদের জন্য। ব্র্যান্ড এক্সাম্পল, অ্যাপেল থিংস ডিফারেন্স প্রচারণা চালায়। যারা অ্যাপেল ইউজ করে তারা ভাবে আমি ক্রিয়েটিভ, আমি আলাদা। বিলঙ্গিং, নিজের মধ্যে লোকের সাথে থাকার আকর্ষণ। আমার মতো লোকেরা কোথায় আছে, এই প্রশ্নের উত্তর ব্র্যান্ডের ভবিষ্যৎ। মানুষ একা কিছু করতে ভয় পায়, কিন্তু তার মতো আরও 20 জনকে যদি একসঙ্গে করতে দেখে তখন সে এগিয়ে আসে। তাদের বিশ্বাস, আমরা বন্ধুরা সেখানে আছে, আমি সেখানে থাকতে চাই। আমার বন্ধুরা যেখানে আছে আমি সেখানে থাকতে চাই। তাদের কেনার কারণ, বন্ধুরা কিনছে, রিভিউতে নিজেকে দেখতে পেয়েছে, গ্রুপে যারা আছে তাদের পোস্টে রিলেট করেছে। কপি উদাহরণ, 50,000 প্লাস মানুষ ইতিমধ্যে জয়েন করেছে, তাদের এখন আপনার পালা। ব্র্যান্ড এক্সপানশন, গ্রামীণ ফোন স্টার প্রোগ্রাম প্রিমিয়াম ফিল দেয়, নিজেকে ক্লাবের অংশ মনে করে। এই বই যদি লিখেছি আজকে বিকেলে আমি গোল্ড জিমনেশিয়ামে জয়েন করলাম। আমি জীবনে কখনো জিম করিনি, কিন্তু এখানে কেন করলাম? একটু প্রিমিয়াম প্লেস, প্লাস আমার মনে হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ক্লাস বা আমার আইডেন্টিটির মানুষদের এখানে পাবো। 4 নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন, বদলে যাওয়ার আকুলতা। মানুষ যখন অনুভব করে এই পণ্যটি আমি থেকে এক নতুন আমি বানাবে, তখন সে আর দামে নয় সম্ভাবনায় টাকা দেয়। এই সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার। কাস্টমার কিনে কারণ সে নতুন কিছু রূপ নিতে চায়। তাদের বিশ্বাস, এটাই আমার ব্রেক ক্লথ হতে পারে। তাদের কেনার কারণ হচ্ছে একটা লাইফ চেঞ্জিং আশা, লং টাইম ভিশন, নিজের পুরনো আমিকে ছাড়িয়ে যেতে চায়। কপি তৈরি, কেউ আপনাকে বলছে তুমি পারবে না, আসুন প্রমাণ করি তারা ভুল। 3 মাসে নিজেকে জীবনের চাকা ঘুরিয়ে দিন। ধরুন আপনি ব্যায়াম শেখে মাই জিম নামে আপনি শুধু লিখছেন ওয়ার্কআউট সেশন মাত্র 1,999 টাকা। এতে মানুষ দাম বুঝলো, ভ্যালু না। তবে আপনি যদি লেখেন 35 বছরের উপরে যাদের হাড়ের ব্যথা, ফ্যাট কমছে না, তাদের জন্য 60 দিনের নতুন শরীর গড়ার সিস্টেম, যেটা জিম ছাড়াও সম্ভব। ব্র্যান্ড এক্সাম্পল হচ্ছে হেড স্পিচ অর্থাৎ মেডিটেশন অ্যাপস, স্টার্ট উইথ 10 মিনিটস এ ডে, রিক্লেমস ইউর পিস, রিগেইন ইউর লাইফ। আগে আমি স্ট্রিপ ইনসোমনিয়া আক্রান্ত, নতুন আমি
centered, Campbell, spiritually connected. Today, Robbins Mind Village. তারা বলে না শুধু কি শেখায়, তারা শুধু বলে না শুধু কি শেখাবে, তারা দেখায় আপনি যে হয়ে উঠবেন, আপনি দেখায় আপনি কে হয়ে উঠবেন। 5 নম্বর হচ্ছে লজিক। যারা সংখ্যায় বিশ্বাস করে, এই ধরনের কাস্টমাররা তথা স্ট্রাকচার, লজিক, ফিউচার প্রুফ দেখে সিদ্ধান্ত নেয়। তাদের বিশ্বাস আমি ইমোশন দিয়ে নয় ব্রেন দিয়ে সিদ্ধান্ত নেই। তাদের কেনার সিদ্ধান্ত নিতে যেসব বিষয় হেল্প করে 100+ রিভিউ, ISO BSI সার্টিফাইড, 30 দিনে মানিব্যাগ গ্যারান্টি, লাইফ টাইম অ্যাক্সেস, ROI ক্যালকুলেশন। এই সিদ্ধান্তগুলো জন্ম দেয় সাইকোলজি প্লাস ইন্টারনাল নেরেটিভ থেকে। তাদের হাই ভ্যালু পণ্য বা সার্ভিস কেনার আগে মানুষ লজিক ড্রিভেন চিন্তা করে। আপনি যদি একটা ইংলিশ শেখার কোর্স বিক্রয় করেন, তাহলে বয়স হচ্ছে, ডেমোগ্রাফি হচ্ছে 18 থেকে 25, ইংরেজি শিখে ভালো চাকরি, পারপাসটা কি? গৃহবধূ, মেয়ের স্কুলে গিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। উদ্যোক্তা হলে ক্লায়েন্ট প্রেজেন্টেশনে কনফিডেন্সি কথা বলুন। এটা হচ্ছে সাইকোগ্রাফিক ম্যাজিক। ডেমোগ্রাফি হচ্ছে 18 থেকে 25, সাইকোগ্রাফিক ম্যাজিক লেখাটা যেটা মেসেজটা হবে ইংরেজি শিখে ভালো চাকরি। আর গৃহবধূ হলে মেয়ের স্কুলে গিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। উদ্যোক্তা হলে ক্লায়েন্ট প্রেজেন্টেশনে কনফিডেন্সলি কথা বলুন। এখানে পণ্য এক, কিন্তু কপি এক নয়, কারণ সবার মন চাওয়া এক নয়। তো আমরা শেষ করলাম ষষ্ঠ অধ্যায়টি, 15তম অধ্যায়টি, বাহিরে নয় ভেতরে ডাটা দেখুন। এই চ্যাপ্টারটি আমরা পড়ছিলাম কোষকাঞ্চন স্যারের মার্কেটিং ম্যাজিক বই থেকে। তো মার্কেটিং ম্যাজিক বইটি যারা পড়ছেন তো ভালো, আমি যেহেতু পড়ছি তাই চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি একটু রিক্যাপ করব। এই চ্যাপ্টারটা একটু মোটামুটি ভালোই বড় ছিল। বাহিরে নয় ভিতরে দেখুন, বিষয়টি কী ছিল। তো বলা হচ্ছে যে এইখানে একটি কোর্স সবাই কিনে না, দুইজনই 30 বছর বয়স, সবাই ঢাকা থাকে। একজনে মোবাইল দেখে কোষকাঞ্চন স্যারের কোর্সটি কিনে নিল, অন্যজনে কিনলো না। তাহলে কেন কিনলো না সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। মানুষ দুইটা দিক থেকে ডিসিশান নেয়, একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে সাইকোগ্রাফি। ডেমোগ্রাফি হচ্ছে পরিসংখ্যান ভিত্তিক বৈশিষ্ট্য, যেমন তার বয়স কত, সে পুরুষ না মহিলা, তার আয় কত, তার শিক্ষা কত, তার পেশা কী এবং অবস্থান কী, এইসব বিষয়ে। আর একজন এগুলো বলে দেয় আপনার সমাজের কোন স্তরে দাঁড়িয়ে আছে। সাইকোলজি অর্থ হচ্ছে মনস্তান্ত্রিক বৈশিষ্ট্য, যেটি বলে দেয় যে মানুষ আসলে কি চিন্তা করে, কি অনুভব করে, কি স্বপ্ন দেখে, কি ভয় পায়, আর সিদ্ধান্ত নিয়ে এইগুলো ব্যাখ্যা করে। এটা হচ্ছে সাইকোগ্রাফিক্স, মানে হচ্ছে মনের ভেতরের মানচিত্র। এটা কি করে? এটা তাদের লাইফস্টাইল এবং জীবনযাপন করে, তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি কী সেটি দেখে, তাদের ফিয়ার বা ভয় কোথায় সেটি বর্ণনা করা, তাদের ভ্যালু বা জীবনের অগ্রাধিকার কী সেটি বিষয়ে আলোচনা করা, তাদের বিলিফ বা বিশ্বাস কেমন সেটি দেখা, তাদের ড্রিমস বা স্বপ্ন কী রকম সেটি দেখা। কেন সাইকোগ্রাফিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখলাম। কারণ হচ্ছে সাইকোগ্রাফিক্সের মাধ্যমে মানুষের সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, যেমন তাদের লাইফস্টাইল, জীবনযাত্রা, অ্যাটিটিউড, ফিয়ার, ভয়, ভ্যালুস, বিলিফ বা বিশ্বাস, ড্রিমস বা স্বপ্ন। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স, হচ্ছে ডেমোগ্রাফিক্স ভিত্তিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাদের 18 থেকে 30 বছর বয়স। তারপর যে ডিসিশন ডিএনএ সেটি হচ্ছে বাই বাটন, সেটা চাপতে পারলেই কাস্টমার আজকেই কিনে ফেলে। ডিসিশন ডিএনএ হলো কাস্টমার মস্তিষ্কের একটি বাই বাটন। অর্থাৎ কাস্টমারকে আমরা পাঁচটা ট্রিগার থাকে কাস্টমারের মনে, আমাদের মনে সিদ্ধান্ত নেওয়ার জন্য: ইমোশন, আইডেন্টিটি, ভ্যালুইংস, ট্রান্সফরমার এবং লজিক্স। ইমোশান যারা অনুভব করে তারপর সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে ইমোশান।
হিউম্যান অফ নিউ ইয়র্ক অর্থাৎ এটি একটি সাধারণ প্রকল্প থেকে বৈশ্বিক আন্দোলন। কীভাবে ছোট্ট প্রজেক্ট হলো মুভমেন্ট, অদৃশ্য মানুষের দৃশ্যমান করা। তারপর হচ্ছে রিয়েল ফেস, র স্টোরি, হনেস্ট ইমোশান, সেসব আমরা গল্প শুনলাম। সোশ্যাল মিডিয়া আগুন, আমরা শুনলাম যে ফেসবুক ইনস্টাগ্রামে হনি কত দ্রুত ভাইরাল হয়েছিল। হনি, HONY, সে হচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন ছবি উঠাতো, সেটি এখানে বলা হয়েছে। মানবিকতার সেতু, অ্যাক্টিভিজম ও ফান্ড রেজিং, কেন একে মুভমেন্ট বলা হয়। হানি নিয়ে একটি গল্প তৈরি করা হয়েছে। হিউম্যান অফ নিউ ইয়র্ক, সে কি করেছিল, সে আসল মুখ তুলেছিল, সে আসল গল্প বলেছিল এবং আসল আবেগ তুলে ধরেছিল। তো একটি গল্প স্টোরি টেলিংয়ের কথা এখানে বলা হয়েছে বারবার। একটি কন্টেন্ট তৈরি করার জন্য স্টোরি টেলিং গুরুত্বপূর্ণ। এসএমই উদ্যোক্তার জন্য শিক্ষা কি। আইডেন্টিটি, যে পণ্যের মধ্যে তারা নিজেদের খুঁজে, আমি কে, আমি সবসময় কী খুঁজি ইত্যাদি বিষয় আলোচনা করে। তাদের বিলিংস কি, অর্থাৎ নিজের মতো লোকদের সাথে থাকার আকর্ষণ। তাদের ট্রান্সফর্মিং, বদলে যাওয়ার আকুলতা, অর্থাৎ সেই পণ্যটা ব্যবহার করলে সে কী হবে। তারপর হচ্ছে লজিক, যারা সংখ্যায় বিশ্বাস করে, তাদের ইমোশন কিভাবে কাজ করে। যদি বড় কোর্স হয় তারা রিভিউ দেখে, ISO সার্টিফাইড, BST সার্টিফাইড, 30 দিনের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি, লাইফ টাইম অ্যাক্সেস, ROI ক্যালকুলেশন, এইসব কিন্তু দেখেই আসলে মানুষ লজিক্যাল চিন্তা ভাবনা করে। আর কোর্স বা কোনো কিছু সেল করার জন্য এক একজনের জন্য এক এক রকম ভাষা ব্যবহার করা, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। যেমন একটা ইংরেজি শেখার কোর্সে বিক্রি করার সময় বয়স যাদের 18 থেকে 25 তাদের জন্য লিখতে হবে ইংরেজি শিখে ভালো চাকরি, তাদের জন্য একটা কন্টেন্ট। গৃহবধূর জন্য একটা কন্টেন্ট। মেয়ের স্কুলে গিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। উদ্যোক্তা, ক্লায়েন্ট প্রেজেন্টেশনে কনফিডেন্স নিয়ে কথা বলুন। তাহলে এখানে কন্টেন্ট হবে 3টি। তো এই ছিল মূলত এই অধ্যায় 15। বাহিরে নয় ভিতরের ডাটা দেখুন, অর্থাৎ কাস্টমার যে বিষয়গুলো নিয়ে কাস্টমার সিদ্ধান্ত নেয় সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে।